পুনর্জন্ম আমরা অনেকেই বিশ্বাস করি, আবার অনেকেই বিশ্বাস করি না। আজকে এমন একটা ঘটনা আপনাদের বলবো যেখানে এক দম্পতি তাদের সন্তানকে আবার ফিরে পেয়েছিল। হ্যাঁ, বহু বছর আগে তাদের সন্তান মারা গিয়েছিল, কিন্তু বহু বছর পরে তারা সেই সন্তানকে আবার ফিরে পায় নতুন রূপে। আর যে ঘটনা শুনলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। বহু বছর আগে কলকাতার এক বাসিন্দা শৈলেন কাকু, তিনি তার স্ত্রীকে নিয়ে ব্যাঙ্গালোর চলে গিয়েছিলেন চাকরি পাওয়ার পরপরই, মানে ওখানে ট্রান্সফার হওয়ার পরপরই। যেহেতু আগে তিনি আইটি সেক্টরে চাকরি করতেন কলকাতাতে, পরবর্তীকালে ট্রান্সফার হয়, তাই তিনি ব্যাঙ্গালোর চলে যান তার স্ত্রীকে নিয়ে। আর তার 1.5 বছর পরে তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। কলকাতাতে তিনি কিন্তু মোটামুটি ভালো পোস্টেই ছিলেন। আর যেহেতু এটা অনেক বছর আগের ঘটনা, তো তখনকার হিসাবে তিনি মোটামুটি টাকা ইনকাম করতেন। কিন্তু যখন তিনি সেখান থেকে ট্রান্সফার হয়ে ব্যাঙ্গালোর চলে যান, তখন তার মাইনে আরও বেড়ে যায়। যেহেতু তিনি বিয়ের আগেই চাকরি করতেন কলকাতাতে, তিনি পয়সা করে কিছু গুছিয়েছিলেন। আর শৈলেন কাকু কিন্তু মোটামুটি অবস্থাপন্ন ঘরেরই ছেলে ছিলেন। আর তাই তিনি ব্যাঙ্গালোরে যাওয়ার পরেই 3 BHK ফ্ল্যাট কিনে নিতে পেরেছিলেন। আর সেইভাবেই তারা মোটামুটি সেখানে ছিল। তাহলে বুঝতে পারছেন তাদের কিন্তু পয়সা করে দিক থেকে কোনো অভাবই ছিল না। ছেলে হওয়ার পরও তাকে ভালোভাবে মানুষ করছিল। সেই করতে করতে ছেলের বয়স কিন্তু প্রায় 6 বছর হয়ে গেছে। তার আগে তাকে একটা স্কুলেও ভর্তি করেছে, ইংলিশ মিডিয়াম স্কুল। সমস্ত কিছু ভালোভাবেই চলছে। এইবার যেহেতু তাদের বাড়ি কলকাতাতে, তাই তাদের ছুটি ছাটাতে কিন্তু কলকাতায় আসতে হয়। আর এই যে কাকিমা, আমি শৈলেন কাকুর ওয়াইফকে কাকিমা বলছি, তো শৈলেন কাকুর বাড়ি উত্তর কলকাতাতে এবং ওই কাকিমার বাড়ি কিন্তু দক্ষিণ কলকাতাতে। অতএব তাদের মানে যে পরিবার সবই কলকাতাতে, তাই ছুটিছাটায় কিন্তু আসতেই হতো। তো ওদের যে ফ্যামিলি, বিশেষ করে শৈলেন কাকুদের যে ফ্যামিলি, তারা না এই জ্যোতিষী খুব বিশ্বাস করে। প্রথম থেকে তাদের কুষ্টি বিচার করা। আর এই কাকিমার সাথে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছে শৈলেন কাকুর, এবং সেটা কুষ্টি বিচার, জটক বিচার বলে, সেটা করেই কিন্তু বিয়েটা হয়েছিল। কিন্তু যখন জটক বিচার করা হয় তখন বলা হয় যে শৈলেন কাকু আর কাকিমা নাকি রাজজটক। অতএব তাদের সংসারে কখনো কোনোদিনও অশান্তি কী জিনিস সেটা হবে না। আর প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু তর্ক বিতর্ক হয়, সেটা ধরার মধ্যে পড়ে না। অতএব সুখ শান্তির যে বিষয়টা, যেটা চতুর্থ ঘর বিচার করে, সেখানে তার নাকি দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে। অতএব তাদের সংসার নাকি সুখের হবে। আমাকে যেটা বলা হয়েছে আমি কিন্তু আপনাদের সেটাই বলছি। আপনারা বিবেচনা করে দেখবেন যে এর মধ্যে কতটা যুক্তিসঙ্গত ব্যাপার রয়েছে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে মতামত জানাবেন। তো সেইভাবে সবাই কিন্তু খুব খুশি হয়েছিল। ছেলের বাড়ির দিক থেকেও সবাই খুশি হয়েছিল, মেয়ের বাড়ির দিক থেকেও খুশি হয়েছিল যে না, আমাদের মেয়ে বা আমাদের ছেলে বিয়ে করলে তারা সুখে থাকবে এবং সংসারটাও অনেক ভালো হবে। ভালো কথা। কিন্তু যখন জটক বিচার মোটামুটি করে কমপ্লিট হয়ে গেছে, সবাই খুশি, সেই সময় তিনি একটা কথা বলেন যে দুজনের কুষ্টিতেই একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, তাদের পঞ্চম স্থান, অর্থাৎ যেটা সন্তান ভাগ্য বিচার করে, তো সেখানে নাকি একটা ব্যাপার ঘটে গেছে। কোনো একটা খারাপ পাপ গ্রহ সেখানে বসে রয়েছে। এবং আমি অতটা বুঝিয়ে বলতে পারছি না এই ব্যাপারটা নিয়ে, যেটুকু বলা হয়েছে সেটুকুই আপনাদের বলছি। তো সেই ক্ষেত্রে নাকি ওনাদের সন্তানের বয়স যখন 8 থেকে 10 বছর হবে, সেই সময় একটা খারাপ অন্তর্দশা যাবে এবং সেই সময়টায় নাকি ওদের সন্তানের কোনো বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো ক্ষতি হতে পারে। তো যখন তারা সন্তান নেবে এবং সন্তান হয়ে যাবে, তখন যেন সেই সন্তানকে নিয়ে তারা আবার আসে এবং তার কুষ্টি বের করা হবে। আর তার কুষ্টি অনুযায়ী সমস্ত ছক দেখে নাকি বলা হবে যে তার কি ঘটবে এবং সেটা বেশি খারাপ পর্যায়ে যাবে কিনা এবং ঠিক হয়ে যাবে কিনা, এটা ওই চার্ট দেখে তিনি বলবেন। ভালো কথা। ছেলে দিকে জন্মগ্রহণ তো করেছে,
করার পরে তো 6 বছরও হয়ে গেছে, স্কুলে ভর্তিও করেছে। তার মাঝখানে কিন্তু বহুবারই এসেছে, আর শৈলেন কাকুর বাড়ি থেকেও অনেক চাপও দিয়েছে বহুবার, যে ছেলের তো বয়স হতে থাকলো, প্রায় 2-3 বছর, 4 বছর, 5 বছর হয়ে যাচ্ছে, তোর তো কুষ্টি বিচার করতে হয়। বলছে না, এখনো সময় আছে, তার মাঝখানে যাবোখানে। এখানে একটা ব্যাপার আছে, যেটা শৈলেন কাকুই কিন্তু ঘটনাটা আমাকে পাঠিয়েছেন। তিনি বললেন যে দেখো, সত্যি বলতে তোমার কাকিমা মানে শৈলেন কাকুর ওয়াইফ, উনি কিন্তু জানেন যে আমার যেতেই হবে ওখানে, কিন্তু তিনি ইচ্ছে করে ব্যাপারটা ডিলে করছিলেন, কারণ তার মনে হচ্ছিল যে ওখানে যাওয়ার পরে যদি খারাপ কিছু বলে বসে, যে কথা হয়তো আমি সহ্য করতে পারবো না, এর থেকে তো ভালো যে এই কয় বছর ছেলেটাকে নিয়ে ভালো থাকি। তারা কিন্তু আরও সন্তান নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের আর সন্তান হয়নি, কারণ শৈলেন কাকুর ওয়াইফের কিছু কমপ্লিকেশন ছিল। আর এটা নাকি ওই যখন জটক বিচার হয় সেটা থেকে বলেই দিয়েছিল যে তোমাদের কিন্তু একটি মাত্র সন্তান হবে, কোনো সন্তান আদি মানে একজনের বেশি কোনো সন্তান তাদের হবে না। ভালো কথা। আর চেষ্টা করার পরেও শৈলেন কাকুর ওয়াইফ কনসিভ করতে পারছে না। অনেক বছর হয়ে গেছে, তারা হালও ছেড়ে দিয়েছে যে না, এই সন্তানকেই তারা ভালোভাবে বড় করবে। এদিকে ছেলের বয়স 6 বছর হয়ে গেছে, তার মাঝখানে তারা পুজোর ছুটিতে এই কলকাতার বাড়িতে এসেও ছিল। কিন্তু যখন তারা আসে তখন শৈলেন কাকুর যে মা, তিনি তো বেঁচে ছিলেন তখন, তিনি জোর জবরদস্তি করতে লাগেন এবং রাগারাগিও করতে লাগেন যে তোমরা কি পেয়েছোটা কি, তোমরা কি খারাপ কিছু হবে তারপর জ্যোতিষের কাছে যাবে। ওনারা কিন্তু খুব মানেন, মানে বরাবরই যে বলেছি না, ওনাদের সমস্ত ফ্যামিলির সমস্ত কিছু বিষয়, এমনকি মানে কথার কথা বলছি, যেটা ভাত খেতে বসলেও ওনাদের কাছে জিজ্ঞেস করে এরকম খাবে যে এখন খাওয়া যাবে তো, এটা আমি মানে জাস্ট উদাহরণ দিয়ে বলছি, মানে এতটাই বিশ্বাস করেন জ্যোতিষ শাস্ত্রের উপরে। তো ভালো কথা, এত অশান্তি বাড়িতে হচ্ছে, শৈলেন কাকুর ওয়াইফ আর দেরি করতে পারছিলেন না, কারণ এই অশান্তি আর সহ্য করা যাচ্ছিল না। ভালোবাসেন কিন্তু, মানে শৈলেন কাকুর যে মা এবং তার পরিবারের সবাই কিন্তু শৈলেন কাকুর ওয়াইফকে খুব ভালোবাসে, কিন্তু ওই যে বারবার করে বলা সত্ত্বেও তিনি যখন শুনছিলেন না, মানে শৈলেন কাকুর ওয়াইফ, তখন তারা রাগারাগি করছিলেন। আর যেহেতু প্রথমবার রাগারাগি করছেন সবাই, তখন তিনি আর না করতে পারেননি। তখন তিনি যান সেই জ্যোতিষের কাছে, যার বাড়ি বর্ধমানে, কিন্তু এই দূর থেকে যাতায়াত হতো, তারা যেত মাঝে মাঝে, উনিও আসতেন, এইভাবেই কথাবার্তা হয়। বর্ধমানে সেখানে গেলেন, সেখানে যাওয়ার পরে ওই যে বাচ্চা ছেলে ছিল তার কুষ্টি বিচার করা হয়। বিচার করে হয়তো তখন সরাসরি কিছু বলেনি, ওইভাবে থেকেও বলে না যে বড়সড় অ্যাক্সিডেন্ট ঘটবে বা কোনো কিছু হবে, তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ, বাধা তো একটা আছে, কিন্তু ঠিক হয়ে যাবে, অতটা অসুবিধা হবে না। অসুবিধা নেই, কিন্তু একটা বাধা কিন্তু আছে। আর সত্যি অষ্টমে মানে ওই ছেলের ছকের যে অষ্টম ভাবটা, সেখানে নাকি পাপগ্রহ বসে রয়েছে, আর যার ফলে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ আছে এবং সেটা ভয়ানকভাবে আকার নেবে, যেহেতু ষষ্ঠ স্থান নাকি তার, সেখানেও পাপগ্রহ বসে রয়েছে, এটা আর কি বলেছে। তো তখন তিনি এটাও বললেন যে না না, তেমন অসুবিধা হবে না, কিছু একটু আছে, সমস্যা আছে, কিন্তু একটা কথা বলি, সে ছেলের আপনার একদিন তো মানে মারা যাবেই, সমস্ত কিছু মিথ্যে হলেও মৃত্যু তো চিরন্তন সত্য। তো একটা কথা বলি, আপনার ছেলে কিন্তু আবার পুনর্জন্ম নেবে, এটা কিন্তু তার ছক দেখেই বলা যাচ্ছে। তো বলছে তখন, মানে শৈলেন কাকুর ওয়াইফ বলছে আপনি কি বলতে চাইছেন, যে আমার ছেলের কি তখন কোনো ক্ষতি হবে? বলছে না না, আমি তো সেটা বলছি না যে ওর 7-8 বছর বা ওই যে সময়টা যেটা বললাম, ওই সময়টা কোনো ক্ষতি হবে। ওর বলতে চাইছি যে মানে পরবর্তীকালে ও আবার মানব জন্ম নেবে এবং দেখবেন আপনাদের সাথে, মানে ও চেষ্টা করবে আপনাদের সাথে যোগাযোগ করার এবং আপনাদের খুঁজে পাওয়ারও চেষ্টা করবে। এই কথা শুনে না শৈলেন কাকুর ওয়াইফ একটু হেসে ফেলেছিল, তার রাগ হচ্ছিল খুব, যে আপনি এইসব মানে পরজন্মের ব্যাপারে কিভাবে বলছেন। বলছে অনেকভাবে বলা যায়, জন্ম ছক দেখে কিন্তু অনেক কিছু বলা যায়, এমনকি এটাও বলা যায় যে এই মানুষটি পরজন্মে আবার জন্মগ্রহণ করবে কিনা। যদি 12 ঘরে কেতু থাকে তাহলে নাকি পরবর্তীকালে সে আর জন্মগ্রহণ করবে না, সে নাকি মোক্ষ লাভ করে যাবে। মানে এইভাবে কিন্তু ওনাকে বোঝাচ্ছে যে তোমার ছেলে আবার মানে জন্মগ্রহণ করবে এবং তোমাদের খুঁজে পাওয়ারও কিন্তু চেষ্টা করবে। এই কথা শোনার পরে বিশ্বাস হলো কি হলো না, অনেক চিন্তা নিয়ে তারা বাড়িতে ফিরে আসলো, ব্যাঙ্গালোরেও ফিরে গেল। এর পরে কিন্তু ওদের মধ্যে টুকটাক অশান্তি হতো,
সেই অশান্তি কিন্তু ভালোবাসারই অশান্তি, চিন্তার অশান্তি। মানে ওই যে বললাম না, তাদের মধ্যে কোনোদিনও কোনো খারাপ অশান্তি হবে না, তারা রাত জোটক। এই যে অশান্তি শুরু হচ্ছে, এটা কিন্তু কাকিমার মানে করছে, কান্নাকাটি করছে, চিন্তা করছে, কেন ওখানে নিয়ে গেলে, সবই তো ভালো ছিল, কেন আমার সংসারটা এরকম খারাপ হচ্ছে, আমি তো চিন্তায় চিন্তায় পুরো শেষ হয়ে যাব, কেন এরকম হলো। তখন শৈলেন কাকু বলে তার ওয়াইফকে যে দেখো, কোনো সমস্যা হবে না। উনি তো বললেন যে সমস্যা একটা আছে, কিন্তু ও ঠিক আছে, কোনো ব্যাপার না। বলছে কোনো জ্যোতিষী কি বলে যে না এরকম হবে, কোনো খারাপ কিছু ঘটবেই? কেউ কখনো বলে না, শুধু একটা আভাস দেয়। আমার তো ভালো লাগছে না, কেন এইসব কুষ্টিগুলো করা বলো তো, কেন এইসব করতে হবে চার্ট বের করা? যা হওয়ার সেটা হবেই। তাহলে আগে থেকে জেনে আমরা কেন চিন্তা করব? যে কটা সময় আমাদের হাতে থাকবে, সেটা আমার হোক, আমার সন্তানের হোক, বা যে কোনো মানুষের হোক, সেই সময়টা তো চলে যাবে, চিন্তা চিন্তায় চলে যাবে। আর যেটা হওয়ার সেটা হবে। তাহলে যে কটা জীবন বাঁচবো বা সুখে থাকবো আমি, সেটাও তো সুখে থাকতে পারবো না, কষ্ট হবে। এই ব্যাপারটা কিন্তু আমি নিজেও মানি যে সত্যি কি হবে এইসব করে, আগে থেকে জেনে না চিন্তা ছাড়া আর কিছুই হয় না। এই করতে করতে আরো 2 বছর কেটে গেল। ছেলের কিন্তু তার মাঝখানে কোনো সমস্যাই হয়নি। কিন্তু এর মাঝখানে 8 বছর হয়ে যাওয়ার পরেই ছেলে বারবার করে বলছে তার নাকি তল পেটে প্রচন্ড ব্যথা করে, সব সময় ব্যথা করে। এই কথা শুনে ওরা বাবা মা যেরকম চিন্তা করবে সেটুকুই করেছিল। তারা রাগারাগিও করছিল। তারা বলছিল যে বাবা তুমি খুব উল্টোপাল্টা খাবার দাবার খাও, তুমি স্ট্রিট ফুড খাও, তুমি ফাস্ট ফুড খাও, যে কারণে তোমার পেটে ব্যথা করছে। ও বারবার করে বলছে মা আমার অন্যরকম পেটে ব্যথা করছে, আমার ওরকম হচ্ছে না। ওটা হলে তো বুকের দিকে ব্যথা করবে, উপরে পেটে ব্যথা করবে, আমার তো নিচের দিকে ব্যথা করছে। যাই হোক, ব্যথাটা তো কমছে না। কিন্তু যখন দেখা যাচ্ছে যে না, তার পেটে ব্যথা সত্যিই কমছে না, ছেলেটা কষ্ট পাচ্ছে, তখন ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার দেখেই বলেন যে এর হার্নিয়ার সমস্যা হয়েছে, মানে যেটা আর কি ডাক্তারি ভাষায় বলে সেরকম একটা সমস্যা হয়েছে, এবং সেটা গুরুতর মাত্রায় হয়ে গেছে, অপারেশন করাতে হবে। তখন ছেলেটাকে জিজ্ঞেস করে তোমার শুধু কি পেটেই ব্যথা হতো, অন্য কোথাও হতো না? বলছে না, আমার পায়ের মাঝখানে উপরের দিকেও ব্যথা হতো দুপাশে। বলছে মাকে বলনি কখনো? বলছে না, আমি ওটা বলতে পারিনি। আসলে না বরাবরই খুব শাই, তো ওটা কখনো বলেনি। ও বলছে পেটে ব্যথা করতো সেভাবে বলেছে, কিন্তু খুলে ওর মা বাবাকে সত্যি কোনোদিনও বলেনি। আর যেহেতু ও তো বড় হয়ে গেছে, ও একা একাই সমস্ত কিছু করে ওই সময়টায়। আর প্রথম থেকে 5-6 বছর থেকেই নিজে নিজে সমস্ত কিছু করার চেষ্টা করতো। আর যেহেতু ওর 8 বছর উপরে হয়ে গেছে, ওর মাকে মানে তেমনভাবে কিছু করতে দেয় না, ও নিজে নিজে সমস্ত কাজ করার চেষ্টা করে, ওরকম ধরনেরই ছেলে ছিল। তো সেইভাবে তোর মাকে বলা হলো, ডাক্তার তো মানে সবই তো বললো। সেই কথা শুনে তো শৈলেন কাকুর স্ত্রীও প্রচন্ড পরিমাণে টেনশন করছে যে এত কিছু ঘটে যাচ্ছে বা ঘটে গেছে, আর দেখাচ্ছেও যে ফুলে গেছে ওই জায়গাটা। তখন ডাক্তার বললেন যে এরকম ব্যাপার হয়ে গেছে, আপনি মা হয়ে খেয়াল করেননি? শৈলেন কাকুর স্ত্রী তখন মাথা নিচু করে মানে বসে রয়েছে। তিনি সত্যি ভাবছেন যে আমি কেমন ধরনের মা, যে আমি আমার ছেলের এতটা প্রবলেম আমি একবার দেখলামও না। কি করে দেখবে, কারণ ছেলে তো নিজের কাজ নিজে করে। আর এমন কি মাত্র 1.5 বছর হয়েছে ও নাকি আলাদা শোয়ে, মা বাবার সাথে কিন্তু ঘুমোয় না। এই বয়সে একা একা ঘুমোবে, এবং পড়াশোনাটাও একা একা, মা বাবারও দেখাতে হয় না। এত ভালো ছেলে। যাই হোক, অপারেশন করাতে হবে। ডাক্তার বললেন যে অপারেশন কোনো ব্যাপার না, কোনো রিস্কেরও ব্যাপার না, কোনো কিছুই না, স্মুথলি অপারেশনটা হয়ে যাবে। ভালো কথা শুনলেন মানে শৈলেন কাকু এবং তার স্ত্রী। কিন্তু তাদের মনে তখন কিন্তু চিন্তা বেড়ে গেছে। বাড়িতে ফোন করে বলছে, সমস্ত জায়গায় ফোন করে বলছে, আত্মীয় স্বজন, শৈলেন কাকুর স্ত্রীর মানে বাপের বাড়ি, তারা বলছে যে অপারেশন কোনো ব্যাপারই না, কদিন একটু অসুবিধা হবে, আবার ঠিক হয়ে যাবে। এটা তো মানে অনেকেরই হয়, অনেক ছেলেদেরই হয়ে থাকে, কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপারটা না সবাই ওরা বুঝতে পারছে, কারণ শৈলেন কাকুর স্ত্রীরা ওরা তো সব শিক্ষিত। ওরা তখন বুঝতে পারছে যে না, এটা কোনো ব্যাপার না, কিন্তু ভয় করছে, কারণ ওর কুষ্টিতে ব্যাপার রয়েছে যে এই সময়টায় ওর একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু ওই যে তেমন কিছু হবে না কথাটা বলেছিল। ভালো কথা, অপারেশনের ডেট চলে আসলো। ব্যাঙ্গালোরে অপারেশন করিয়েছে, ওখানে একটা ভালো নার্সিংহোম দেখে সেখানে অপারেশনটা মানে করিয়েছে আর কি। শৈলেন কাকুর বাড়ি থেকে, তার শ্বশুর বাড়ি থেকে সবাই এসেছে, টুকটাক 1-2 জন করে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু একটা ঘটেছিল সেই অপারেশন থিয়েটারে, যে অপারেশন সাকসেসফুল হয়নি এবং ছেলেটা মারা গিয়েছিল। ডাক্তাররা সবাই শকড হয়ে গিয়েছিল যে অপারেশনে তেমন শোনা যায়নি যে কেউ মারা গেছে। কি করে হয়ে গেল বিষয়টা কেউ বুঝতে পারলো না, কারণ
কোনো রিস্কের অপারেশন, ভাইরাল অপারেশন এটা ছিল না। কি করে কি হয়ে গেল ডাক্তাররাও বলতে পারছেন না। এমনকি সেই সময়ে যখন শুনলো সবাই যে ছেলেটা মারা গেছে, তখন কিন্তু অনেক অশান্তি হয়েছিল সেই নার্সিংহোমে, যে কি করে এটা হলো, এই সামান্য অপারেশনে কিভাবে একটা ছেলে মারা যেতে পারলো। শৈলেন কাকু এবং তার ওয়াইফের কোল পুরো ফাঁকা হয়ে গেছে। তারা কান্নাকাটিও করতে পারছে না, তারা এতটাই শকড হয়ে গেছে, কারণ তাদের একটা মাত্রই সন্তান। তাহলে কি জ্যোতিষের কথা ঠিক হয়ে গেল? যে জিনিসটা শৈলেন কাকুর ওয়াইফ বিশ্বাস করতে চায় না, সেই জিনিসটাই সত্যি হয়ে গেল। শৈলেন কাকুর ওয়াইফকে নিয়ে বাড়িতে আসা হলো না, কাকু আসতে পারেননি তখন, কারণ কাকুর অফিস ছিল। কারণ ছেলেটা মারা যাওয়ার প্রায় একটা মাস মতো কাকু এবং কাকিমা বাড়িতেই, ওখানে মানে ব্যাঙ্গালোরেই ছিলেন। ওখান থেকে কোথাও যাননি, ব্যাঙ্গালোরে সমস্ত কাজ সম্পন্ন হয়েছিল ছেলেটার। পুরো চুপচাপ ছিলেন। কিন্তু শৈলেন কাকুর ওয়াইফ আর ঠিক হতে পারছিলেন না, তাই তাকে নিয়ে মানে কলকাতা শহরে এসেছিল সবাই। শৈলেন কাকুর মানে শ্বশুর বাড়ির লোকেরা নিয়ে এসেছিল, চলে গেছিল বাপের বাড়িতে, ওখানে থাকবে কিছুদিন। কিন্তু শৈলেন কাকু আসতে পারেনি, কারণ তার অফিসে তো এইবার যেতে হবে। অনেক দিন হয়ে গেছে অফিসে যাওয়া হয় না। কষ্ট তো হচ্ছে, কারণ একটা মাস আর সন্তান হারানোর যন্ত্রণা, এটা একটা মাসের মধ্যে যায় না, হয়তো সারা জীবন কোনো দিনও তাদের এই কষ্ট তারা কখনো ভুলবে না। অফিসে যাওয়া শুরু করেছে। সেইভাবে আস্তে আস্তে অনেক দিন যাওয়ার পরে, প্রায় 5-6 মাস পরে আবার শৈলেন কাকুর ওয়াইফ ব্যাঙ্গালোরে ফিরে গিয়েছিলেন। কিন্তু তিনি আর স্বাভাবিক হতে পারেননি। তার মুখে থেকে কখনো হাসি দেখা যায় না, তিনি বেশি কথা বলেন না, চুপচাপ থাকেন। কিন্তু যখন কথা বলেন তখন একটাই কথা বলেন, যে আমি আমার ছেলের জন্য ওয়েট করব। যদি জ্যোতিষীর কথা সত্যি হয়ে থাকে তাহলে আমার সেই ছেলে আবার ফিরে আসবে, তাকে আমি আবার ফিরে পাবো। কারণ যদি আমার ছেলের অ্যাক্সিডেন্ট হতে পারে, সে মারা যেতে পারে, এটা যদি সত্যি হয় তাহলে ফিরে আসবে, এটাও তো সত্যি হবে, ওখানে তো ভুল কিছু হবে না। তাই তিনি 4-5 মাসের মধ্যেই অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিলেন, কিন্তু হাসতেন না, বেশি কথা বলতেন না। কিন্তু তিনি আবার ব্যাঙ্গালোরে ফিরে গিয়েছিলেন, কারণ তিনি বলতে চাইছেন যে ওখানে যেতে হবে আমার, ওখানে আমার থাকতে হবে, ওখান থেকে কোনো মতে আমার এখানে আসা যাবে না, কারণ আমার ছেলে নিশ্চয়ই ওখানেই জন্মগ্রহণ করবে, আমার ছেলে ওখানেই থাকবে, আমি তাকে খুঁজে নেব, আমার ছেলেও আমাকে খুঁজে নেবে। চলে গেলেন ব্যাঙ্গালোরে। সেখানে যাওয়ার পরে বহু বছর কেটে গেছে। আস্তে আস্তে, বহু বছর বলতে প্রায় 7-8 বছর তো কেটে গেছেই। আস্তে আস্তে অনেকটা স্বাভাবিক হয়েছে। তারপরে তিনি হাসতেন, হাসার কথা হলে হাসতেন, কিন্তু আহামরি তিনি আর সেই মানে আগের যে মজার লাইফ সেটা আর না মানে চাইতেন না। তিনি ভাবতেন যে চুপচাপ থাকাই শ্রেয়, হাসি পেলে হাসবো, যখন আমার কাঁদতে ইচ্ছে করবে আমি কাঁদবো, কিন্তু আমি কোনো ভালো লাইফও কখনো কাটাবো না, আর কষ্টের লাইফও কাটাবো না, যেমন চলছে চলতে থাকুক। এর মাঝখানে তারা মানে ওই সময়টা পেরিয়ে গেছে। তারপরে শৈলেন কাকু এবং তার ওয়াইফ অন্য ফ্ল্যাটে শিফট করে যায়, কিনে নিয়েছিলেন ফ্ল্যাটটা। এইবার আগে যেখানে থাকতেন 3 BHK ফ্ল্যাটে, সেখানে মালিকানা নিয়ে কি একটা সমস্যা হয়েছে, যার ফলে তাদের সেখান থেকে চলে আসতে হয়েছে। তারা 3 BHK ফ্ল্যাট আবার কিনতেই পারতো, কিন্তু শৈলেন কাকুর ওয়াইফ বলেছেন তার মানে শৈলেন কাকুকে যে এখন আর কোনো ভালো ফ্ল্যাট কিনতে হবে না, দুজন মানুষ থাকে, 3 BHK ফ্ল্যাট দিয়ে কী করবো, 2 BHK ফ্ল্যাটই নাও। তখন কাকু এটাও বলেছিলেন তার ওয়াইফকে যে একটা কথা বলি, এখন চাইলে কিন্তু আমি কলকাতায় ট্রান্সফার নিতেই পারি, তো এখানে থেকে আর কি করব, ওখানে সবাই আছে, বাড়ির লোকজন, সবার সঙ্গে থাকলে আমাদেরও ভালো লাগবে, তো চলো ওখানে ফিরে যাই আমরা। কিন্তু সেই কাকিমা কোনো মতেই আর মানে কলকাতাতে ফিরবে না পার্মানেন্টলি, তিনি ওখানেই থাকতে চান। তার বিশ্বাস যে তিনি তার ছেলেকে ওখানেই খুঁজে পাবেন। সেইভাবে তারা একটু দূরে 2 BHK ফ্ল্যাট নেয় এবং সেখানেই থাকতে শুরু করে। এর মাঝখানে আবার দুর্গাপুজো পড়ে যায়। তারা কলকাতাতে আসে। কলকাতাতে এসে মানে প্রত্যেক বছরই কিন্তু আসে, বেশি ছুটি পায় না ব্যাঙ্গালোর থেকে, কলকাতায় হলে ছুটি পেত, কিন্তু ওখান থেকে মোটামুটি 5-6 দিনের ছুটি পায়, সেইভাবেই এখানে আসে, ছুটি কাটিয়ে তারপর চলে যায়। 5-6 দিন হয়েও গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে, দশমী চলে গেছে, দশমীর পরের দিন, তার পরের দিন তাদের ফিরে যাওয়ার কথা। কিন্তু যখন দশমী হয়ে গেল তার পরের দিন প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করতে থাকে সেই কাকিমার, খুবই শরীর খারাপ, এতটাই শরীর খারাপ যে তিনি মাথা ঘুরে পড়ে যাবেন। তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখে বলেন যে তোমার কোনো সমস্যা হয়েছে, রিপোর্টগুলো করাতে হবে।
এর মাঝখানে কাকিমা তখন বলেন যে যদি রিপোর্ট করাতে হয় তাহলে ভাবছি আমি একটা ইউএসজি করাবো। বলছে ইউএসজি করাবে, তোমার কি কোনো পেটে ব্যথা হয়? বলছে আমার হালকা পাতলা পেটে ব্যথা হয়, তারপরে যেহেতু বয়স 40-এর কোঠায় চলে আসছে, একটু হরমোনাল সমস্যা হচ্ছে, তো ভাবছি একটু রিপোর্ট করাবো। মাঝে মাঝে পেটে ব্যথাও হয়, এবং ধরার মধ্যে পড়ে না, কিন্তু রিপোর্টটা করাতে হবে। বলছে ঠিক আছে তাহলে রিপোর্টটা করান। ওনার সুগার টেস্ট সমস্ত কিছু দেওয়া হয়, সুগার ধরা পড়ে। এমনকি যে ইউএসজিটা তিনি করেন সেখানে ধরা পড়ে তার ইউটেরাসে ফাইব্রয়েড ধরা পড়েছে, এবং সেটা মোটামুটি বড়। অতএব তার এখন অপারেশন করাতে হবে। এইবার তখন ডাক্তাররাও বলেন যে আপনার তো বয়স খুব বেশিও হয়নি, আপনি চাইলে কিন্তু শুধুমাত্র ফাইব্রয়েডটা আমরা অপারেটটা করে ফেলবো, আপনার ইউটেরাস থাকবে, কোনো প্রবলেম হবে না। তখন তিনি বলেন যে আচ্ছা একটা কথা বলি, এগুলো শুনেছি যে অপারেশন করলে আবার হয়, এরকম কোনো ব্যাপার আছে? বলছে হ্যাঁ এরকম তো একটু ব্যাপার আছেই, কিন্তু আশা করি কোনো সমস্যা আপনার হবে না, সেইভাবে অপারেশনটা করা হবে। তখন তিনি বলেন যে বয়স তো আমার 40-এর কাছাকাছি হয়েই গেছে, আর আমি আর কোনোদিনও মা হতে পারবো না যদি পরবর্তীকালে কোনো সমস্যা হয়, কারণ এখন তো মেয়েদের প্রচণ্ড সমস্যা। তো আপনি একটা কাজ করুন, আপনি আমার ইউটেরাসটা একবারে বাদ দিয়ে দিন, ওভারি সহ। তখন ডাক্তাররাও বলেন যে ঠিক আছে, যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পরবর্তীকালে আর কোনো সমস্যা হবে না। কিন্তু এই যে আপনার এই বয়সে আপনি ইউটেরাস বাদ দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে পরবর্তীকালে অপারেশন হওয়ার পরে। আপনার কিন্তু একটু মেন্টালি অনেক সমস্যা হবে, যেহেতু আপনার এখনো মনোপজের টাইম আসেনি, তার আগেই কিন্তু আপনি ইউটেরাসটা বাদ দিচ্ছেন। তো আপনি কিন্তু সমস্ত কিছু ভেবেচিন্তেই নিচ্ছেন, পরবর্তীকালে কিন্তু সমস্যা হলেও হতে পারে। তো বাড়ির লোকজন অনেকে বলেন যে না ঠিক আছে, যদি অপারেশন করাতে চায় করুক, কারণ এগুলো শুনেছি, কারণ ওনাদেরই এক আত্মীয়ের নাকি এরকম হয়েছে, অপারেশন করার পরে আবার ফাইব্রয়েড দেখা দিয়েছে, তাদেরও বয়স এরকম 42-43। তো সেই মতো অনেকেই আবার বলছে যে অপারেশন করে নেওয়া ভালো, অনেকে বলছেন অপারেশন না করলে হয়। কিন্তু সমস্ত কিছু দুপক্ষেরই শুনে এই শৈলেন কাকুর ওয়াইফ তিনি ডিসাইড করেন যে অপারেশন তিনি করাবেন, কিন্তু অপারেশন তিনি কলকাতা থেকে করাবেন না। তার কাছে মনে হয় যে ব্যাঙ্গালোরের চিকিৎসা ব্যবস্থা মোটামুটি করে ভালো, কারণ তারা বহু বছর তো ওখানে আছে, তাই যদি অপারেশন করাতে হয় নিজে তো করাবেনই, কিন্তু তার ইচ্ছা তিনি ব্যাঙ্গালোরের একজন ডাক্তার দেখাবেন, তার কাছ থেকে কনসালটেশন নেবেন, তারপরে তিনি অপারেশন করাবেন তার কাছ থেকেই আর কি, একটা সার্জন দেখাবেন। তো তারা আবার ব্যাঙ্গালোরে ফিরে যায়। সেখানে যাওয়ার পরে তিনিও বলেন যে ঠিক আছে অপারেশন করলে সমস্যা তো কিছু নেই, কিন্তু এইগুলো আপনার ফেস করতে হবে। ঠিক আছে, উনি রাজি হলেন, এবং ব্যাঙ্গালোরেরই একটা নার্সিং হোম, ওটা একটা ছোট নার্সিং হোম, কারণ ওই নার্সিং হোমটা যে সার্জনকে দেখিয়েছিল না, সেই সার্জনেরই নার্সিং হোম, নিজস্ব নার্সিং হোম। তো সেখানে ওই কাকিমা ভর্তি হয়, কিন্তু যেদিন অপারেশন হবে তিনি তার আগের দিন বিকেল বিকেল ভর্তি হয়ে গিয়েছিলেন, কারণ অনেক স্কিন টেস্ট আছে, অনেক ব্যাপার আছে, তো সেইগুলো করাতে হবে, সেগুলো হচ্ছিল। তো এগুলো হয়ে যাওয়ারও পরে তিনি রিসেপশনে এসে একটু বসেছিলেন, তারপরে তাকে বেডে দেওয়া হবে, তিনি সেই বেডেই আর কি থাকবেন। তারপর তাকে অপারেশনের সকাল সকাল তাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হবে, এবং অপারেশন হয়ে যাওয়ার পর তাকে সেই বেডেই দেওয়া হবে যে বেডে তাকে এখন রাখা হবে একটু পরে। তো সেইভাবে তিনি রিসেপশনে বসে রয়েছেন। তো সেই সময়ই একটা ছেলে, বয়স কত হবে, বড় জোর 7 থেকে 8 বছর বয়স, পরনে মলিন জামা কাপড় পরা রয়েছে, এবং দেখে মনে হচ্ছে সত্যি অত্যন্ত গরিব ঘরের একটি ছেলে, একটি ফ্ল্যাক্স নিয়ে ঢুকেছে, এবং সেখানে চায়ের অনেক কাপ রয়েছে হাতে। তো সেইভাবেই সবাইকে দুধ চা, র চা এগুলো দিচ্ছিল আর কি বাচ্চাটা। কিন্তু সেই বাচ্চার দিকে এক নাগাড়ে তাকিয়ে রয়েছে শৈলেন কাকুর ওয়াইফ। তার কেন জানি না মনে হচ্ছে যে এই ছেলেটিকে তিনি বহু বহু বছর ধরে চেনেন। তার তখন সত্যিকারের মনে হচ্ছিল যে এই ছেলেটি তার ছেলে নয় তো, কিন্তু না, তার ছেলে যেমন দেখতে ছিল তার থেকে সম্পূর্ণ অন্যরকম, এমনকি পুরো উল্টো এই ছেলেটি। না তার নিজের ছেলের মতো দেখতে, না তার নিজের ছেলের মতো হাব ভাব, আর না সেরকম পোশাক পরে রয়েছে। কি জানি, হতেও তো পারে মায়ের তো মন, কারণ শুধুমাত্র তার ছেলেকে ফিরে পাবে বলে তিনি ব্যাঙ্গালোর ছেড়ে আসেননি, যেখানে তার কলকাতায় আসার আবার সুযোগ ছিল, নিজের পরিবারের সঙ্গে থাকতে পারত, কিন্তু তিনি তার ছেলেকে ফিরে পাবে সেই আশায় ব্যাঙ্গালোর ছেড়ে আসেননি। তিনি ওখানে না তাকিয়ে রয়েছেন শুধুমাত্র ছেলেটির দিকে। সেইভাবে ছেলেটি চা দিতে দিতে হঠাৎ করে চোখ গিয়েছিল সেই মহিলার দিকে, শৈলেন কাকুর ওয়াইফের দিকে। দেখার পরে না ছেলেটি
কেমন করে যেন তাকিয়েছিল। মনে হলো ছেলেটি বহুবার শৈলেন কাকুর ওয়াইফকে দেখেছে, কারণ তাকে দেখার পরে ছেলেটির ভ্রু দুটো একটু কুঁচকে গিয়েছিল। হয় না যে আচ্ছা আমি কি চিনতে পারছি, আমি এনাকে যেন কোথায় দেখেছি, ঠিক মনে করতে পারছি না, পুরো এরকম ধরনের ব্যাপারটা হয়ে গেছে। ছেলেটি তাকে চেনার চেষ্টা করছে কিন্তু চিনতে পারছে না, কিন্তু মনে হচ্ছে ছেলেটি এই যে কাকিমাকে কোথাও আগে দেখেছে, কিন্তু না, এর আগে কিন্তু তাদের সাথে কখনো দেখা হয়নি। আবার হলেও হতে পারে, হয়তো এই কাকিমাকে ছেলেটি আগে কোথাও দেখেছে। কিন্তু আচ্ছা, কত মানুষকে তো আমরা রাস্তাঘাটে দেখে থাকি, তাই না? কিন্তু যদি তাকে আবার আমরা দেখি তাহলে কি আমরা চোখ কুঁচকে তাকাবো তার দিকে? নিশ্চয়ই নয়। কিন্তু যদি তাকে আমার পরিচিত বলে মনে হয়, যে তার সঙ্গে আমি বহুবার কথা বলেছি এবং তাকে আমি খুব কাছের ভাবে চিনি, তাহলেই নিশ্চয়ই আমি চিনতে না পারার জন্য, বা ঠিক চিনছি তো সেই কারণে ভ্রু কুঁচকে তাকাবো, তাই তো? ঠিক এমনটাই তো হওয়ার কথা। তাহলে সেটা হওয়ার জন্য তো কাকিমারও তাকে চেনার প্রয়োজন আছে, কিন্তু কাকিমা তো তাকে কখনো আগে দেখেনি। তাহলে ব্যাপারটা কি ঘটছে? এদিকে তোর বেশি সময় হাতে নেই। একজন নার্স চলে এসেছেন, কাকিমাকে তখন বললেন যে আপনাকে বেডে যেতে হবে, আপনার সকালে অপারেশন, আপনার রেস্টের প্রয়োজন আছে। ভালো কথা, তাকে নিয়ে যাওয়া হলো। কিন্তু সেই মুহূর্তে সেই কাকিমা কিন্তু তার হাজবেন্ড মানে শৈলেন কাকুকে কিছু বলার চেষ্টা করছিলেন, যে ছেলেটিকে একবার একটু দেখো না, ছেলেটির সঙ্গে একটু কথা বলতে চাই, কিন্তু তিনি বলতে পারলেন না। যদি তাকে অন্য কিছু মনে করা হয়, যে ভুলও তো তিনি হতে পারেন। সেই মুহূর্তে না একটু অন্যরকম তিনি হয়ে গিয়েছিলেন, তিনি পারেননি তার হাজবেন্ডকে কিছু বলতে। তিনি সেই মুহূর্তে চলে গিয়েছিলেন বেডে। বেডে শুয়ে শুয়ে বারবার করে তিনি বলছিলেন আমার হাজবেন্ডকে একটু ডাক দেবে। তখন সেই নার্স বললেন যে দেখুন, একটা সময় তো আছে, এখন কোনো মতে আপনার হাজবেন্ড আসতে পারবে না, আপনার হাজবেন্ড চলে গেছেন এবং কোনো দরকার হলে তাকে ফোন করা হবে, তিনি আবার রাত্রে আসবেন, থাকবেন, কিন্তু আপনার সঙ্গে কোনো দরকার ছাড়া দেখা করতে দেওয়া যাবে না, কোনো প্রবলেম ছাড়া। তো আপনি কি বলবেন আমাকে বলুন। বলছে না, তেমন কোনো সমস্যা নেই। বলছে ঠিক আছে, তাহলে তো কোনো ব্যাপারই না, আপনি থাকুন না, আপনার জন্য আমরা আছি। সেই কথা বলে ওনাকে রাখা হয়। সকাল হয়ে যায়, কিন্তু সেই রাত্রে তিনি যে ঘুমোবেন, তিনি ঘুমোতে পারেননি। তাকে রেস্ট নিতে বলা হয়েছিল, সকালে অপারেশন হবে, কিন্তু তিনি সারা রাত ঘুমোতে পারেননি। ছেলেটি টেনশনে, তার বারবার করে মনে হচ্ছে ওই ছেলেটি তার ছেলে, পুনর্জন্ম হয়ে ফিরে এসেছে, কারণ তার মাথায় তো রয়েইছে আমার ছেলে আবার আসবে, তাহলে নিশ্চয়ই এই ছেলেই সেই ছেলে। যাই হোক, এমনি ঘুম হয়নি বলে হালকা পাতলা তো হয়েছে, না হওয়ারই মতো। পরের দিন সকালে তাকে অপারেশন বেডে নিয়ে যাওয়া হয়। তিনি তো আর বলেননি তার ঘুম হয়নি, শরীরটা খারাপ লাগছে, তিনি কিছু বলেননি। তার যখন অপারেশন হয় তাকে কিন্তু সেন্সলেস করা হয়নি, শুধু নিচের দিকটা অবশ করে দেওয়া হয়েছিল। অপারেশন করা হয়, কিন্তু অপারেশনের মাঝখানে তিনি হঠাৎ করে জেগে জেগে একটা স্বপ্ন দেখেন যে তার বাঁচতে হবে, কারণ তার ছেলে ফিরে এসেছে। তার সেরকম বারবার করে মনে হচ্ছিল। আর অপারেশনটা না খুব ক্রিটিক্যাল ছিল। ক্রিটিক্যাল বলতে কিন্তু অপারেশনটা হওয়ার সময় ক্রিটিক্যাল না, ডাক্তাররা বলেই দিয়েছিলেন যে অপারেশন হয়ে যাওয়ার পরে কিন্তু একটু সমস্যা দেখা দেবে এবং সেটা সামলানো খুব মুশকিল হয়ে যাবে। আমি বলছি ব্যাপারটা আপনারা হয়তো বুঝতে পারবেন। কারণ দেখুন, প্রথমত বয়স তো অল্প, 40ও হয়তো তখনও হয়নি, সেই সময় এরকম একটা অপারেশন, যে কোনো মেয়েরা না এই ব্যাপারটা মেনে নিতে পারে না, যে তার একটা শরীরের অঙ্গ, এবং যেটা খুব কাছের একটা অঙ্গ, সেটা তার অপারেট হয়ে গেছে, অপারেশন হয়ে বাদ গেছে, যেটা তার মাতৃত্বের একটা অংশ, মাতৃত্বের গৌরব, সেই জিনিসটা তার কাছে আর থাকবে না। এটা কিন্তু খুব কষ্টের, এবং এর ফলে কিন্তু অপারেশনের পরবর্তীকালে তার অনেক সমস্যা দেখা দেয়। তো যাই হোক, অপারেশনটা হওয়ার পরে তাকে বেডে দেওয়া হয়। বেডে দেওয়ার পরে তিনি না পাগল পাগল হয়ে গিয়েছিলেন, এমন করছিলেন যেন তিনি উঠে সেখান থেকে দাঁড়িয়ে পড়বেন। তিনি সেখানে শুতে পারছিলেন না, তার শরীরটা খুবই খারাপ লাগছিল। আর এটা হওয়ারই কথা ছিল, কারণ ডাক্তাররা বলেই দিয়েছিলেন এরকম কিন্তু সমস্যা হবে। আর এখন যদি তিনি এরকম করেন তাহলে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে এবং তার পেটের ভিতরে অনেক সমস্যা রয়ে যাবে। তো সেইভাবে কিন্তু তাকে হাত পা বেঁধেও রাখা হয়েছিল। আর তাকে না ডাক্তার এসে ঘুমের ইনজেকশন দিয়ে গিয়েছিলেন, কারণ এই মুহূর্তে নড়াচড়া করলে অনেক সমস্যা হয়ে যাবে। ঘুমের ইনজেকশন দিয়েছেন, তারপরে তিনি স্বপ্ন দেখছেন তার ছেলে ফিরে এসেছে। তার মনে হচ্ছে যে এক পাশে তার সেই 8 বছরের ছেলে রয়েছে, আরেক পাশে এই সেই গরিব ছেলেটি সেখানে রয়েছে।
দুজনকে তিনি দেখতে পারছেন, আবার দেখতে পারছেন দুজন পুরো মিলেমিশে এক হয়ে যাচ্ছে। একটা ভালো জামা কাপড় পরা ছেলে একপাশে দাঁড়িয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে সামনে দাঁড়ানো সেই গরিব ছেলেটির দিকে। দুজন দুজনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা কোলাকুলি করার ব্যাপার ঘটছে। আর যখন কোলাকুলি করছে, একটাই ছেলে হয়ে যাচ্ছে, সেই গরিব ছেলেটি। সেখানে তিনি তার সেই নিজের ছেলেকে আর দেখতে পারছে না। এরকম স্বপ্ন উল্টোপাল্টাতে সারা রাত ধরে দেখেছেন। রাত্রেবেলা কিন্তু তার হাজব্যান্ড তো এসেছিলেন, তিনি দেখেছিলেন তার ওয়াইফ কি পাগলামি করছে। তিনি কিন্তু দেখে খুব কান্নাকাটি করেছিলেন, কারণ তিনি তার ওয়াইফকে খুব ভালোবাসতেন। তিনি ভেবেছিলেন যে তার ছেলে তো জীবন থেকে হারিয়ে গেছে, তার ওয়াইফ তার থেকে হারিয়ে যাবে না তো। কিন্তু যখন তিনি সকালে দেখতে পেলেন এসে যে তার ওয়াইফ সেই বেডে পাটা মেলে দিয়ে বসে চা বিস্কুট খাচ্ছেন, তখন তিনি দেখে ভীষণ খুশি হচ্ছিলেন যে না, তার ওয়াইফ সুস্থ আছে, ভালো আছে। তিনি কাছে গেলেন। কাছে যাওয়ার আগে নার্স তাকে বলে দিয়েছিলেন, আপনার স্ত্রীর সাথে কিন্তু বেশি কথা বলবেন না, কারণ যত কথা বলবেন তত কিন্তু আপনার স্ত্রীর পেটে ব্যথাটা তাড়াতাড়ি কমে যাবে না, আরও বাড়বে বরঞ্চ। ভালো কথা। সেখানে উনি বসে রয়েছেন, চোখটা ছলছল করছে, তাকিয়ে রয়েছেন তার স্ত্রীর দিকে। তখন তার স্ত্রী আস্তে আস্তে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু শৈলেন কাকু তখন বারণ করলেন যে না, তোমার কোনো কথা বলতে হবে না। কিন্তু তার স্ত্রী বললেন, আমি একটু কথা বলবো, জানো তো আমার ছেলে ফিরে এসেছে, এখানেই আছে, এখানেই আছে, আমি তাকে খুঁজে বের করব। এই কথা বলতে বলতে তিনি এক্সাইটেড হয়ে যাচ্ছিলেন। সেটা দেখে আবার ওখানকার আয়া যারা ছিলেন তাদের তো বারণ করা হয়েছিল, নার্সরা তো বলে গিয়েছিলেন। সে আয়া মাসিরা আবার এসে বলছেন, কি ব্যাপার, কথা বলাচ্ছেন কেন ওনাকে দিয়ে, সমস্যা হবে তো। তখন সেই কাকিমা বললেন যে ঠিক আছে, আমি আর কথা বলছি না। কিন্তু তারপর শৈলেন কাকু বললেন যে ঠিক আছে, তুমি এখানে থাকো, রেস্ট নাও, আমি আবারও আসছি। কাকিমা তখন আর কিছু বলেনি, বাইরে চলে এসছে। তারপরে কিন্তু ওখানে প্রায় 2 দিন আরও ছিলেন ওই নার্সিংহোমে। কাকিমা একবারও ওই ছেলেটার কথা আর বলেনি। ভালো কথা, 2 দিন পরে তাকে ফ্ল্যাটে আনা হয়। আর এর মাঝখানে আবার শৈলেন কাকুর শাশুড়ি এসেছিলেন। তার নিজের মা কিন্তু বেঁচে ছিলেন না আর, কিন্তু শৈলেন কাকুর শাশুড়ি বেঁচে ছিলেন, তিনি এসেছিলেন। আর তার সাথে এসেছিলেন শৈলেন কাকুর দিদি। ওনারা দুজন এসেছিলেন। কাকিমাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 সপ্তাহ মতো কেটে গেছে। কাকিমা কিন্তু সত্যি 1 সপ্তাহের মধ্যে কিচ্ছু কথা বলেনি, ভালোভাবেই ছিলেন। আর সত্যি কথা বলতে সবাই মানে দেখে অবাক হয়ে যাচ্ছিলেন যে মেয়েটি, মানে কাকিমার কথাই আর কি বলা হচ্ছে, যে মেয়েটি এর আগে মানে ছেলে মারা যাওয়ার পরে আর কখনো মন খুলে হাসেননি, সেই মানুষটি আজকে এতটা হাসছেন। তার শরীর অসুস্থ কিন্তু তিনি খুব খুশি, কারণ এরপরে তো দেখা যায় সবাই খুব কষ্টে থাকে, ভালো লাগে না, সবার মন মেজাজ কিছু ভালো লাগে না। কিন্তু সবাই দেখে অবাক। এমনকি মাঝখানে ডাক্তারের কাছে চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার বলেছিলেন যে এরকম কি কিছু করছে, বলছে না, ওর মতো খুশি দেখিনি, ও এত খুশি, এত খুশি, এত হাসছে, মানে মনে হচ্ছে যে ওর সত্যিও ছেলেটা বেঁচে আছে। কারণ সেই ডাক্তার না সমস্ত কিছু জানেন এই বিষয়ে আর কি, যে ওনাদের ছেলে মারা গেছে বা এই ব্যাপার। তো বলছে ভীষণ খুশিও। বলছে ঠিক আছে, খুশি থাকলেই ভালো। কেউ কি চায় খারাপ থাকুক? এটাও হতে পারে যে কারণ উনি তো নিজে থেকে চেয়েছিলেন অপারেশনটা করতে, তাই হয়তো ওনার মনের মধ্যে কোনো কিছু হচ্ছে না, মানসিক চাপ পড়ছে না, সেই কারণেও হতে পারে। ডাক্তার এই যুক্তি দিলেন। এই করতে করতে প্রায় 20 দিন মতো হয়ে গেছে। 20 দিন পরে তখনও কিন্তু কাকিমা অতটা সুস্থ হয়ে পারেনি, কারণ 20 দিনের মধ্যে কেউ অতটা সুস্থ হবে না, হওয়াটা পসিবল নয়। কিন্তু কাকিমা নিজেকে দেখাচ্ছেন কাকিমা খুব সুস্থ। কাকিমা হাঁটার চেষ্টা করছেন, ওতে দেখো আমি পুরো সুস্থ হয়ে গেছি। ভালো কথা, সবাই শুনে খুশি হয়েছে। এই 20 দিন কিন্তু এখনো রয়েছে এই ব্যাঙ্গালোরে, মানে কাকিমার যে মা এবং কাকিমার ননদ দুজন রয়েছে, কারণ ননদের না ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওনাদের মানে ছেলে মেয়েদের এখন আর মাকে লাগে না, তো সেইভাবে এখানে রয়েছে। সবাই দেখে খুশি যে না, কাকিমা সুস্থ হয়ে গেছে। তখন কাকিমা বলছে যে আমি তখন সুস্থ হয়ে গেছি, আমাকে একটু নিয়ে যাবে নার্সিংহোমে। বলছে নার্সিংহোমে কি করতে যাবে? বলছে না, আমি ওইদিকে একটু ঘুরতে যেতাম, নার্সিংহোমটা কত সুন্দর না। বলছে নার্সিংহোম তো এখান থেকে একটু দূরে আছে, এখানে তো আরো অনেক জায়গা আছে, চলো সেখানে ঘুরতে নিয়ে যাই। বলছে না, আমাকে একটু নার্সিংহোমে ঘুরতে নিয়ে যাবে, আমি ওইখানেই যাব। এই কথা শুনে সবাই অবাক। তখন কাকু বলছে ঠিক আছে, ও যখন বলছে তাহলে নিয়ে যাই, হয়তো ভালো লাগতেই পারে। তাদের কিন্তু নিজস্ব গাড়ি আছে, সেই গাড়িতে করে সে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সাথে আর কেউ যায়নি, শৈলেন কাকু গেছে তার স্ত্রীকে নিয়ে। সেখানে যাওয়ার পরে নামার পরে কাকিমারা পাগল হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে।
দেখে পুরো অবাক, মনে হচ্ছে এই মানুষটা পুরো সম্পূর্ণ অন্য। গাড়ি থেকে নেমে পারিনি, সে ছুটছে আর চারিদিকে তাকাচ্ছে, কাকে যেন দেখার চেষ্টা করছে কোথায় আছে সে। কাকু তো পুরো অবাক যে কি করছে সে এরকম। এই যে দৌড়ে ছুটে গেছে, ছোটার পরে সে হঠাৎ করে এক জায়গায় বসে পড়েছে পেটে হাত দিয়ে। কারণ তার পেটের ভিতরে তো এখনো কিছু শুকিয়ে যায়নি, শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছে। তাকে আবার যে নার্সিংহোমে এসছে অন্য কিছু দেখতে, সেই নার্সিংহোমেই তাকে আবার ভর্তি করানো হয়েছে। কাকু না সেবার খুব রেগে গেছে, কি হয়েছিল তোমার, এরকম কেন করছিলে? ঠিক হয়ে গেছে এখন, আবার সেই নার্সিংহোমের বেডেই এখনো রয়েছে। তখন কাকিমা সমস্ত কথা খুলে বললেন যে এই ব্যাপার ঘটেছিল এই। কাকু না সত্যি বিশ্বাস করেছে। কাকু বলছে আমি বিশ্বাস করেছিলাম আমার ওয়াইফের কথা, কারণ এত জবৎ ধরে সে ঠান্ডা মাথায় রয়েছে ছেলের জন্য। কারণ সে হঠাৎ করে এরকম হয়ে যাচ্ছে, তার কোনো ব্যাখ্যা তো আমি খুঁজে পাচ্ছি না ওটা ছাড়া। তাহলে নিশ্চয়ই সে দেখতে পেয়েছে কোথাও। কাকিমা রয়েছে নার্সিংহোমের ওই বেডে শুয়ে রয়েছে, এদিকে কাকু বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসে সবার কাছে জিজ্ঞেস করছে, আচ্ছা এখানে একটা ছেলে চা দিতে আসে, ওর কোথায় বাড়ি বলতে পারবেন? বলছে বাড়ি তো কোথায় বলতে পারবো না, ওর নিজস্ব কোনো বাড়ি নেই। পাশে একটা চায়ের দোকান আছে, ওই দোকানেও কাজ করে এবং ওই দোকানে একটা খাট আছে, সেই খাটেই ও ঘুমোয়। বলছে আচ্ছা এখন কি পাওয়া যাবে? বলছে হ্যাঁ হ্যাঁ ওইখানেই রয়েছে। তখন শৈলেন কাকু চলে গেল সেই চায়ের দোকানে, গিয়ে দেখলো শৈলেন কাকু যে সত্যি একটা ছেলে সেখানে সবাইকে চা দিচ্ছে। শৈলেন কাকু এগিয়ে গেল, কিন্তু এগিয়ে যাওয়ার পর শৈলেন কাকুকে দেখে না সত্যি ছেলেটি কিছু ভাবেইনি। তাকিয়ে দেখেছে একজন এসেছে, বলছে হিন্দিতে কথা বলছে যে আপনি বসুন, আপনাকে চা দেওয়া হবে বা এরকম, বাবা কি চান আপনি, কিন্তু আর কিছু না, নর্মাল, যে ওনাকে হয়তো কখনো আগে দেখেইনি। তখন শৈলেন কাকু ডেকেছে ছেলেটিকে, ডেকে বলছে তোমার সঙ্গে কিছু কথা ছিল। ছেলেটি তো পুরো অবাক যে আমার সঙ্গে আবার এই ভদ্রলোক কি কথা বলবেন। তখন আলাদা করে ডেকে বলছে যে আমি যা যা বলবো সব সত্যি কথা বলবে। বলছে হ্যাঁ হ্যাঁ বলুন। কথা কিন্তু হিন্দিতেই হচ্ছে, ছেলেটি কিন্তু হিন্দিতেই কথা বলছে। তখন ছেলেটিকে জিজ্ঞেস করলো তোমার মা বাবা কোথায়? তখন ছেলেটি বলল যে আমার মা বেঁচে নেই, কিন্তু আমার বাবা বাইরে বাইরে থাকে, কোথায় থাকে আমি জানি না। বলছে জানো না তোমার বাড়ি কোথায়? বলছে আমাদের তোমার বাড়ি ঘর নেই, থাকতাম একটা বস্তিতে, নিজেরও বাড়ি না সেটা, সেখানে মায়ের সঙ্গে থাকতাম, বাবার সঙ্গে থাকতাম, কিন্তু ওদের মধ্যে খুব অশান্তি হতো। তারপর মা রোগে শোগে মারা গেছে, আর বাবা মদ জুয়া এইসব খেলতো, তো সেইভাবে পরে চলে গেছে কোথায়। আর তারপর আমি এই কাজটা খুঁজে নিয়ে এই কাজ করছি। বলছে পড়াশোনা কিছু করো? বলছে না আমি এখনো পর্যন্ত পড়াশোনা কিছুই করিনি, স্কুলেই ভর্তি হইনি কোনোদিন। তখন শৈলেন কাকু ছেলেটিকে বলে তুমি কাজ করছো করো, কিন্তু আমার সঙ্গে তোমার এক জায়গায় যেতে হবে, তুমি কি যেতে পারবে? বলছে হ্যাঁ যেতে পারবো, কিন্তু কোথায় যেতে হবে? বলছে আমি আবার তোমাকে এখানে নিতে আসবো, তখন তুমি যেও, এখন তুমি কাজ করো। ভালো কথা, নার্সিংহোমে চলে গেছে। যাওয়ার পরে আবারও বলেছে যে না ছেলেটিকে খুঁজে পেয়েছি, ঠিক আছে আমাদের বাড়ি নিয়ে যাব ছেলেটিকে। তার পরের দিন কাকিমাকে আবার বাড়িতে নিয়ে আসা হলো। কাকিমা একটু সুস্থ হয়েছে আগের থেকে, কিন্তু সুস্থ হওয়ার পরেও সে পাগল পাগল করছে, বলছে ছেলেটিকে নিয়ে আসো, নিয়ে আসছো না কেন? এর মাঝখানে একদিন কাকু আবারও গেছে চায়ের দোকানে, ছেলেটিকে নিয়ে এসেছে। কিন্তু ছেলেটি যখন ঘরে ঢোকে তখন সেই কাকিমাকে দেখে ছেলেটি আবার অবাক হয়ে গেছে। তখন সেই কাকিমা বলছে, কথোপকথন তো হিন্দিতেই হচ্ছে, কাকিমা বলছে যে আচ্ছা তুমি আমাকে দেখে এরকম কেন করো, তুমি কি এনাকে চেনো? শৈলেন কাকুর কথা বলছি আর কি। বলছে না চিনি না। তখন কাকিমা বলছে তাহলে আমাকে কি করে চেনো? বলছে আমি তো আপনাকেও চিনি না, আমি আপনাকে বহুবার স্বপ্নে দেখেছি, অবিকল স্বপ্নে আপনি এসেছেন, আমাকে যেন দুহাত ধরে ডাকছেন, এবং কেন যেন আপনাকে দেখলে আমার একটা মায়া লাগে। স্বপ্নের মধ্যেই মনে হয় যে আপনার সঙ্গে আমার কোনো একটা সম্পর্ক আছে, আপনাকে আমি খুব ভালোবাসি। বহুবার আপনাকে স্বপ্নে দেখেছি, কোনোদিনও বাস্তবে দেখিনি। সেদিন শুধুমাত্র বাস্তবে দেখেছিলাম, আর তারপর বহুবার আপনাকে খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি। তারপর ভেবেছিলাম স্বপ্ন তো অনেকেই দেখে, তো সেরকমভাবে হতে পারে আপনার সঙ্গে হয়তো স্বপ্নের সেই মহিলার মিল খুঁজে পেয়েছিলাম, সেই কারণে এরকম হয়েছিল। তখন কাকিমা বুঝতে পারলেন যে জানি না এর মধ্যে কতটা সঠিক কতটা বেঠিক, কিন্তু এই সেই ছেলে আমার, এই হয়তো ফিরে এসেছে। কিন্তু বলছে তুমি এই মানুষটিকে চেনো না? বলছে না এনাকে তো আমি কখনো দেখিনি। বলছে স্বপ্নে? বলছে আমি স্বপ্নে কিছুই দেখতাম না, শুধুমাত্র স্বপ্নে দেখতাম যে আপনি দাঁড়িয়ে আছেন, আমাকে কোলে নেওয়ার চেষ্টা করছেন দু হাত দিয়ে, আর কিচ্ছু আমি কোনো দিনও দেখিনি। শুধু ওই যে বারবার করে দেখতাম, সেই কারণে আপনার প্রতি একটা মায়া জন্মে গিয়েছিল। আমি জন্মের পর থেকেই আপনাকে দেখি,
শুধু আপনার মুখটা দেখি, আর কিচ্ছু না, কোনো ঘটনা না, কিচ্ছু না, শুধুমাত্র আপনাকেই দেখতে পাই আমি, আর কোনোদিনও কিচ্ছু দেখতে পাইনি। এই কথা শুনে তো শৈলেন কাকু অবাক হয়ে গেছে। তিনি তখন বললেন যে, একটা কথা বলি, আমরা কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে পারি, তুমি যাও। আচ্ছা, একটা কথা বলে যাও, যদি তোমাকে আমরা নিজের ছেলে বলে পরিচয় দিই বা দত্তক নিই, তুমি কি আমাদের সঙ্গে থাকতে রাজি হবে? ওনা পুরো অবাক, ছেলেটা অবাক হয়েছে। ওনা ভাবতেই পারেন যে এরকম কোনো কিছু ঘটবে তার জীবনে। কিচ্ছু কথা বলেনি, বলছে তুমি কি রাজি থাকবে না? বলছে কেন থাকবো না, যদি এরকম একটা জীবন আমি পাই তাহলে আমি কেন না করব। সেই কথা শুনে শৈলেন কাকু এবং তার স্ত্রীর চোখে জল চলে আসে। শৈলেন কাকু ছেলেটিকে আবার রেখে আসে, তারপরে হয়তো সমস্ত কিছু দেখাশোনা করে, তারপর আইনি মতে অনেক কিছু জেনে নেয়। সেই সব জেনে আবার চায়ের দোকানে আসে। চায়ের দোকানে সবার সঙ্গে কিন্তু আলোচনা করে এই বিষয়ে। না, পুনর্জন্ম বিষয়ে কিচ্ছু বলে না, এইসব কিচ্ছু বলে না, শুধু বলে যে এই ছেলেটিকে আমরা দত্তক নিতে চাই, আপনাদের কোনো অসুবিধা আছে? বলছে না, কোনো অসুবিধা নেই, আমরা সবাই শুনে খুশি হব। ছেলেটিকে আবার দত্তক নেয়। তারপর ছেলেটিকে নিয়ে তারা আবার জীবনযাপন শুরু করে। কাকুর বয়স এখন অনেক হয়ে গেছে, ছেলেটিও অনেকটা বড় হয়ে গেছে, সমস্ত কিছু এখন মোটামুটি ভালো আছে। কিন্তু ওরা ভাবতে পারে না যে সত্যি পুনর্জন্ম বলে কিছু হয় এবং তাদের সাথে এটা ঘটেছে। শুধুমাত্র একটা স্বপ্নের উপর ডিপেন্ড করে তারা কিন্তু ছেলেটিকে দত্তক নিয়েছে। অনেকে আবার বলে যে ওসব কিছুই না, স্বপ্ন দেখতেই পারে ছেলেটি, সেই কারণে কি ছেলেটা আপনাদের ছেলে হয়ে যাবে, এরকম হতে পারে না। কিন্তু ওরা কিছু মনে করে না, ওরা শুধু বলে যে ঠিক আছে, আমার ছেলে না, এ ছেলে আমার আগের জন্মেও ছিল না, কিন্তু আমরা তো আবার একটা ছেলেকে পেয়েছি, একটা গরিব ছেলে, তাকে আবার পড়াশুনো করাচ্ছি, তাকে মানুষের মতো মানুষ করছি, অর্থাৎ সে আমাদের ছেলে হয়ে গেছে। সে আমার আগের জন্মের ছেলে হোক বা না হোক, তাতে আমাদের কোনো দুঃখ নেই। তো এই ছিল আজকের ঘটনা বন্ধুরা। অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘটনাটা কেমন লাগলো, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম কোনো ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, ঐশ্বরিক, দৈবিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।